আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং আজকে আমার অ্যাসাইনমেন্টের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তো বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতার এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট। এর আগে 5টা অ্যাসাইনমেন্ট তোমরা সম্পূর্ণ করছো, আর এবারকার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দ্বাদশ অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টটা আমাদের দ্বাদশ অধ্যায়ের যে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন সেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া, এবং খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে ভাই। লেখার কোনো এখানে শেষ নেই, মানে তুমি যদি লিখতে যাও 50 পৃষ্ঠা লিখতে পারবা। তো এটা একটা প্রতিবেদন লিখতে বলছে। আসলে অ্যাসাইনমেন্টের আমরা স্টেপ বাই স্টেপ আসি। দেখো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার 6, দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969। এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের মানে এই অধ্যায়ের সময়কাল, মানে আমাদের অধ্যায়ের বিষয়। এখানে আমাদের বলা হয়েছে স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ প্রেক্ষিত পূর্ব পাকিস্তান শীর্ষক প্রতিবেদন লিখতে বলছে একটা। তো এই কারণে বলছি প্রতিবেদন লিখতে গেলে কিন্তু আমাকে তো 50 পৃষ্ঠা লিখলে হবে না। তো এটা যদি আমি পুরো ঘটনা ব্যাখ্যা করতে যাই ভাই, সত্য কথা 50 পৃষ্ঠাই হয়ে যাবে। তো আমাদেরকে এই জায়গাটাই বেশি গুরুত্ব দিতে হবে যে কোন কথাগুলোকে আমি অন্তর্ভুক্ত করতে পারবো আর কোন কথাগুলোকে আমি অন্তর্ভুক্ত করতে পারবো না। তো আজকে আমার অ্যাসাইনমেন্টে সেই বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আমাদের সবগুলো পরিচিত বিষয়, আমরা এই পরিচিত বিষয়গুলোর মধ্যে কোন কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করব আর কোন কোন বিষয়গুলোকে আমরা বর্জন করব বা বাদ দিয়ে লিখব সেটা। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের এই দিকটাকে গুরুত্ব বেশি দিতে হবে। তো দেখো আমরা একটু শিখন ফলটা দেখবো, যেটা আমার এসএসসি পরীক্ষাতে কাজে লাগবে। পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপে সৃষ্ট পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবে। তৎকালীন পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য ব্যাখ্যা করতে পারবে। বাঙালি স্বাধীনতা আন্দোলনে 6 দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। ঐতিহাসিক আগরতলা মামলার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। 1969 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ও ফলাফল বর্ণনা করতে পারবে। নির্দেশনা, সংকেত, পরিধি বা ধাপ, আমরা এই দিকটাকে বেশি গুরুত্ব দিব। সেটা হচ্ছে যে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে সংগঠিত বিভিন্ন আন্দোলনের উল্লেখ করতে হবে। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিভিন্ন বৈষম্যের প্রেক্ষিতে বঙ্গবন্ধুর 6 দফার প্রতিক্রিয়া, ঐতিহাসিক আগরতলা ও গণ অভ্যুত্থান, উপযুক্ত স্বাধিকার আন্দোলন সমূহ কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলে তার বিশ্লেষণ। তাই দেখো আমাদের ওই কিভাবে আমরা আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, কিভাবে আমাদের পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্যগুলো আন্দোলন অনুপ্রাণিত করলো, কোন দিক থেকে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করলো, কিভাবে আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলা হলো এবং সেখান থেকে কিভাবে গণ অভ্যুত্থানের সূত্রপাত হলো, এটাই আমাদের এখানকার মূল আলোচ্য বিষয়। তো আমরা এবার আরো একটি যে কাজ করব যে আমাদের এই মূল্যায়ন নির্দেশনা বিষয়টা দেখে নিব। তো দেখো আমাদের এখানে মূল্যায়ন নির্দেশনা একটা বক্স দেওয়া হয়েছে। আমরা যে নির্দেশনাটা পড়লাম এই নির্দেশনা মাফিক কিন্তু আমরা এই কাজটি করব। তো আমরা এইখানে এই যে 4 নম্বর বক্সে যেটা আছে সেই কথাগুলো আমরা অনুসরণ করব। সামরিক শাসন বিরোধী আন্দোলনের ঘটনাসমূহ তথ্যবহুল ধারাবাহিক হলে, বৈষম্যের সাথে 6 দফার যোগসূত্র বিশ্লেষণ করতে পারলে, ঐতিহাসিক আগরতলা মামলা ও গণ অভ্যুত্থান ব্যাখ্যা যথাযথ হলে, স্বাধিকার আন্দোলন স্বাধীনতা যুদ্ধে পরিণত হওয়ার ব্যাখ্যা যুক্তিসঙ্গত সৃজনশীল হলে, এই বক্সটা যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তুমি পূর্ণ নম্বর পাবা। অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টের জন্য নম্বর হচ্ছে কত? 16। তোমার এখানে বক্স কয়টা আছে? 4টা। তাহলে 4 গুণন 4 ইকুয়াল টু 16। তাহলে আমরা এটা অনুসরণ করে একটা অ্যাসাইনমেন্ট করে ফেলি। দুইটা কথা বলে রাখি। একটা কথা, ক্লাসটা পুরোপুরি শুনো, তাহলে তোমাদের কিন্তু একটা ধারণা হবে, ভালো একটা ধারণা হবে যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে। আর আমার অ্যাসাইনমেন্টটা দেখো, বাট হুবহু কপি করো না। তুমি এখান থেকে অনেক কিছু লিখতে পারবা, কারণ অনেক তথ্য ভাই, এখানে তথ্যের কোনো শেষ নাই। তোমরা এখান থেকে তথ্য নিয়ে তোমরা সুন্দর মতো লিখতে পারবা। আমি চেষ্টা করব বিষয়টাকে ভালো মতো উপস্থাপন করার। প্রথমে আমরা প্রশ্নটি পড়ার সময় পড়েছিলাম, তার একটা প্রতিবেদন লিখতে বলছে। ভাই প্রতিবেদন লিখতে বললে প্রতিবেদন লিখতে হয়। তোমরা ক্লাস 10-এ পড়তেছো, এসএসসি পরীক্ষা দিবা, বাংলা পড়ো, বাংলা প্রতিবেদন তোমরা জানো, ওই প্রতিবেদনের প্যাটার্নেই দিয়ে দিও। আমি এখানে একদম বেসিক্যালি প্রতিবেদন তো বিভিন্ন ভাগ আছে, তোমরা সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন, তারপরে তোমার হচ্ছে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন, বিভিন্ন প্রতিবেদন আছে। আমি মেইনলি বেসিক যে প্রতিবেদনটা হয় আমি সেই মাফিক একটা প্রতিবেদনের আঙ্গিকে তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা টিচারদের কাছ থেকে জেনে নিও যে তোমার টিচার কিভাবে তোমার প্রতিবেদনটা চাচ্ছে। এর আগে অনেক অ্যাসাইনমেন্ট করছো, যদি জানা থাকে তাহলে টিচারকে ডিস্টার্ব করার দরকার নেই, ওই প্যাটার্নে লিখে দিও। আমি আমার একটা ধারণা দিয়ে দিচ্ছি। তারিখ দিলাম বরাবর, প্রধান শিক্ষক, টেকনিক স্কুল, ঢাকা। বিষয় স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ প্রেক্ষিত পূর্ব পাকিস্তান শীর্ষক প্রতিবেদন।
এখানে একটা গদ লেখার মতো লিখতে হয়, এই গদ লেখাটা তুমি তোমার মতো করে লিখতে পারো। আমি অ্যাজ ইউজুয়াল একটা ধারাবাহিকতা লিখে রাখছি। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নিয়মিত একজন ছাত্র, করোনার কারণে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, এই কারণে সরকার অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করেছে, তারই ধারাবাহিকতায় স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ প্রেক্ষিত পূর্ব পাকিস্তান শীর্ষক প্রতিবেদন আলোচনা করা হলো। তাহলে তারা আমাদেরকে প্রতিবেদন দিচ্ছে, আমি এই প্যাটার্নে লিখলাম। তোমরা এইভাবে লিখতে পারো, বা এত নম্বর এই জায়গা থেকে আমরা পেয়েছি তথ্য অনুযায়ী আমি প্রতিবেদন লিখলাম। বহুত কাহিনী করা যায়, তোমরা কাহিনীগুলো জানো, সেই কাহিনী অনুযায়ী তোমরা লিখে দিবা। আমাদের প্রথম প্রশ্নটি ছিল সামরিক শাসন বিরোধী আন্দোলন। সামরিক শাসন শুরু করেছে 1958 সালে। 1958 সালে ইস্কান্দার মির্জা সামরিক শাসনের সূত্রপাত করছে। ইস্কান্দার মির্জা সামরিক শাসন সূত্রপাত করার পরে আইয়ুব খান মাত্র 20 দিনের মাথায় ইস্কান্দার মির্জার কাছ থেকে সামরিক শাসনটা দখল করে নিচ্ছে। 1962 সালে 30 জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ খবর পুরো পাকিস্তানে প্রকাশিত হওয়ার সাথে সাথে ছাত্ররা সরকার বিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা কিন্তু 1958 সালে সামরিক শাসন শুরু করেছে। আমরা তেমনটা প্রতিক্রিয়া সেই সময় জানাতে পারি নাই, আসলে কি করলে ভালো হবে, কি করব না ওইরকম চিন্তাভাবনা তখন আমরা মাথায় আনতে পারি নাই। কিন্তু এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে যখন দেশবিরোধী ষড়যন্ত্রে গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু বিষয়টা আর আমাদেরকে থামিয়ে রাখা গেল না, বিষয়টা এরকম পর্যায়ে চলে যায়। 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট চলে। 1 মার্চ আইয়ুব খান নতুন সংবিধান ঘোষণা দিলে পুরো পাকিস্তানের ছাত্র সমাজ বিক্ষোভ সমাবেশ ও ক্লাস বর্জন করে। পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষ তা মেনে নেয়। আইয়ুব খানও মোনায়েম খান ছাত্রদের উপর কঠোর দমন নীতি চালায়। 1962 সালে শরীফ কমিশনের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ পেলে ছাত্র আন্দোলন নতুন রূপ লাভ করে। এই আন্দোলনে 62 শিক্ষা আন্দোলন নামে পরিচিত। ইতিহাসে 62 শিক্ষা আন্দোলনটা অনেক ঐতিহ্যবাহী আন্দোলন। এই আন্দোলনটা আমাদের স্বাধিকার আদায়, বা আমরা বলতে পারি যে আইয়ুব খান বিরোধী বা আইয়ুব খানের যে সামরিক শাসন বিরোধী যে আন্দোলন, সেই আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনের কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হচ্ছে 62 শিক্ষা আন্দোলন। 17 সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত ও কয়েকশো আহত হন। 1962 সালে 8 জুন সামরিক আইন স্থগিত করা হলে দলীয় রাজনীতির অধিকার ফিরে আসে। শহীদ সোহরাওয়ার্দী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আইয়ুব বিরোধী মোর্চা গঠনের আহ্বান জানান। এ ফ্রন্টের উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার। 1956 সালের সংবিধানে ফিরে যাওয়া। 1963 সালের 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইন্তেকাল করেন। 1964 সালের শুরুতেই আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে আসে। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। দেখো, শেখ মুজিবুর রহমান কিন্তু আওয়ামী লীগের একদম উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে ধীরে ধীরে। 1965 সালের 2রা জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খান বিরোধী একক প্রার্থী দেওয়ার জন্য আবার আওয়ামী লীগকে ন্যাপ, নেজামে ইসলাম প্রভৃতি দল মিলে একটি জোট বা কপ, এই কপকে বলা হয় কম্বাইন্ড অপোজিশন পার্টি, গঠন করে। ফাতেমা জিন্নাহকে কপের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয়। জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে আইয়ুব খানই জয়লাভ করে। তাহলে এখানে কপ গঠন করা হলো বা আলাদা একটা ব্যবস্থা করা হলো, কিন্তু আমরা দেখব এই সময়ও প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে যে আইয়ুব খানই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন। এখানেও ছিল তার একটা কৌশল, সেই কৌশলতার অবলম্বন করেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। খ নম্বর প্রশ্ন ছিল পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও 6 দফা। এই বৈষম্যগুলো আমাদেরকে একটু বুঝে শুনে লিখতে হবে, কারণ একটা বৈষম্য, তুমি রাজনৈতিক বৈষম্য নিয়ে একটা প্রশ্ন শেষ করতে পারো, তাহলে আমাকে সবগুলো বৈষম্যই কিন্তু হাইলাইট করতে হবে। এই জায়গাটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমটা দেখো, রাজনৈতিক বৈষম্য। 1947 সালে পাকিস্তান জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলমান ছিল। গণতন্ত্রকে উপেক্ষা করে স্বৈরতন্ত্র চালু করা হয়, এটা একটা খারাপ দিক। শেখ মুজিব সহ জাতীয় নেতাদের গ্রেপ্তার করে রাখা হয়। 1954 সালে নির্বাচনে জয়লাভের পরও যুক্তফ্রন্টকে সরকারে থাকতে দেওয়া হয় না। 1958 সালে সামরিক শাসন জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। তার মানে কি হলো, রাজনৈতিকভাবে আমাদের সকল দিক থেকেই নাজেহাল করা হলো। আমরা যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করলাম, আমাদের ক্ষমতা থেকে সরায় দিল। সামরিক শাসন চালু করলো, করে আমাদের ভোটের অধিকার কেড়ে নিল। তো এগুলো কি আমাদের রাজনীতিভাবে বৈষম্য করা না? এগুলো হচ্ছে আমাদের রাজনীতিভাবে বৈষম্য করা। প্রশাসনিক বৈষম্য। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তারা। পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তারা 954 জনের মধ্যে বাঙালি 119 জন, এটা 1962 সালের রিপোর্ট অনুযায়ী। 1956 সালে কেন্দ্রীয় সরকারের 42,000 কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল 2,900। সকল ক্ষেত্রে উচ্চ পদে কেন্দ্রীয় সরকারের একচাটিয়ে প্রাধান্য ছিল। এখন একটা কথা চিন্তা করে দেখো, তারা আর আমরা কোনো পার্থক্য নেই, বরং আমরা বলতে পারি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা বেশি সক্রিয় ছিলাম। তাহলে কোনো কিছু হলে 50-50 হবে। তাহলে যে জায়গায় 42,000 কর্মকর্তা আছে, সে জায়গায় 29,000 কর্মকর্তা কেন আমাদের?
এটা তো একদম সিম্পল কোশ্চেন। এই সিম্পল কোশ্চেন থেকে কিন্তু আমরা বৈষম্যর দিকগুলো দেখতে পাই যে তারা আমাদের সাথে কি পরিমাণ খারাপ আচরণ করছে, কি পরিমাণ বৈষম্যগুলো করেছে। সামরিক বৈষম্য, সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। প্রথম থেকেই সামরিক বাহিনীর শীর্ষপদ পাঞ্জাবিরা দখল করে রেখেছিল। 1955 সালের এক হিসাবে দেখা যায় সামরিক বাহিনীর মোট 2211 জন কর্মকর্তার মধ্যে বাঙালিরা 82 জন। 1966 সালে সামরিক বাহিনীর 17 জন শীর্ষ কর্মকর্তার মধ্যে একজন ছিল বাঙালি। ভাই এটা দেখো মেনে নেওয়ার মতো, যে জায়গায় 17 জন শীর্ষ কর্মকর্তা তার মধ্যে একজন বাঙালি, সে ব্যক্তি যদি কোনো কিছু করতেও চায় ওই 16 জনের চাপে কি কোনো কিছু করতে পারবে? কখনোই সম্ভব না। তো এইভাবে তারা কিন্তু আমাদের বৈষম্য করেছে। অর্থনৈতিক বৈষম্য, কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত। সকল আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। 1956 সালে করাচির উন্নয়নের জন্য ব্যয় করা হয় 570 কোটি টাকা, যা ছিল সরকারি মোট ব্যয়ের 56.4। সেই সময় পূর্ব পাকিস্তানের মোট ব্যয়ের হার ছিল 5.10%। 1947 সাল পর্যন্ত ইসলামাবাদের বিভিন্ন নির্মাণে ব্যয় করা হয় 300 কোটি টাকা, আর ঢাকার জন্য 25 কোটি টাকা। মানে ওদের কাছে ঢাকা মনে করো একটা বস্তি, মানে ওদের কথার যা ভাব, ওদের যে উন্নয়নের ধারাবাহিকতা, তাদের প্রেক্ষাপটে আমাদের সেটাই বুঝে নিতে হচ্ছে আর কি। শিক্ষাক্ষেত্রে বৈষম্য, পূর্ব পাকিস্তানে শিক্ষার উন্নয়নে বাধা প্রদান করা হয়। 1955 থেকে 1967 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা খাতে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 2084 মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য 797 মিলিয়ন রুপি। তোমরা নিজেরাই বিষয়টা বোঝার চেষ্টা করো যে আসলে পাকিস্তানরা আমাদেরকে কি ধরনের, কিভাবে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণগুলো করেছিল। সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাফ, বিদ্যুৎ প্রভৃতি সুবিধা পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের তুলনায় অনেক বেশি লাভ করত। অপরদিকে 3.27% জনগোষ্ঠীর ভাষা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়ে তাদের বৈষম্যমূলক আচরণকে স্পষ্ট করে তুলেছে। বাংলা সংস্কৃতি, রবীন্দ্রসঙ্গীত, নাটক, সাহিত্য নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আমাদের সংস্কৃতি ধ্বংসের চিত্র তুলে ধরেছেন। তাদের মাত্র 3.27% মানুষ উর্দু ভাষায় কথা বলে, সেই ভাষাকে তারা করতে চাচ্ছে রাষ্ট্রভাষা। আর আমার 56% মানুষের ভাষা তাদের কাছে কোনো মূল্য নেই, তাদের কাছে কোনো দাম নেই। তো এটা তো মানে যে কোনো মানুষের কাছে, মানে একটা ছোট বাচ্চাকেও যদি বলা যায়, সে বলবে যে না 56টা বড়, সেটাকেই রাখা হবে। কিন্তু তারা এটাকে কোনোভাবেই গুরুত্ব দেয়নি। আমরা কিন্তু বলেছি কি যে আমরা আমাদের ভাষাটাকে তোমাদের উর্দুর পাশাপাশি রাখো, আমাদের উর্দুকে বাদ দাও, সেটাও কিন্তু বলিনি। তাহলে এই সকল বৈষম্যমূলক আচরণগুলো কিন্তু আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতায় নিয়ে গেছে। 6 দফা দাবি, 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলীয় নেতার সম্মেলনে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি ঘোষণা করেন। 6 দফা দাবির দফাগুলো হলো: 1. পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্রীয় সরকার। প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা হবে সার্বভৌম। আমি এটাকে সংক্ষিপ্ত করে বলি। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্রীয় সরকার হবে। সংক্ষিপ্ত কথাটা শোনো, সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্রীয় সরকার আর প্রাপ্তবয়স্ক সকলের ভোটাধিকার, এটার মূল কথা এটা, মানে আমি যেটা বললাম। 2 নম্বর, ফেডারেল সরকার হাতে থাকবে প্রতিরক্ষা পররাষ্ট্র বিষয়, অন্যান্য বিষয় থাকবে প্রাদেশিক সরকার হাতে। অর্থাৎ এটার আরো সহজ কথা, কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে প্রতিরক্ষা পররাষ্ট্র, 2টা কাজ, আর বাকি সকল কাজ থাকবে প্রদেশের হাতে। পূর্ব বাংলার প্রদেশের হাতে বাকি কাজ, পশ্চিমবঙ্গেরটা পশ্চিমবঙ্গের কাছে। 3 নম্বর, দেশের 2 অঞ্চলের জন্য সহজ বিনিময়যোগ্য 2টি মুদ্রা চালু থাকবে। মুদ্রা লেনদেনের হিসেবে রাখার জন্য 2 অঞ্চলের জন্য 2টি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে। মুদ্রা ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। 2 অঞ্চলের জন্য যদি একই মুদ্রা থাকে তাহলে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে মুদ্রা পাচার না হয়। হয়তো 2টা পৃথক মুদ্রা, আর যদি একক মুদ্রা রাখো তাহলে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে মুদ্রা পাচারের মতো ঘটনাগুলো না ঘটে। 4 নম্বর, সকল প্রকার শুল্ক ও কর ধার্যের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। আদায়কৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ ফেডারেল তহবিলে জমা দিতে হবে। অর্থাৎ তুমি ট্যাক্স কর ধার্য করবা, তোমার এলাকার কর তুমি ধার্য করবা। এই ধার্যকৃত করের একটা নির্দিষ্ট অংশ যেহেতু ফেডারেল সরকার যেটা, মানে কেন্দ্রীয় সরকার যেটা, তার তো 2টা কাজ পড়ে আসছো, প্রতিরক্ষার পররাষ্ট্র, তো ওই 2টা কাজ থেকে তো আয় হয় না, তা তুমি আয় করতেছো, তাহলে তোমার আয়ের কিছু অংশ তুমি দিবা, পশ্চিম পাকিস্তান থেকে আয়ের কিছু অংশ পশ্চিম পাকিস্তান থেকে দিবে। তাহলে এই অর্থ দিয়ে কিন্তু ফেডারেল স্টেটটা কিন্তু পরিচালিত হবে। একই সেম কথা যে বৈদেশিক মুদ্রা বাণিজ্যে প্রদেশগুলোর নিয়ন্ত্রণ থাকবে, কিছু অর্থ ফেডারেল সরকারের নিকট প্রদান করতে হবে। অর্থাৎ 4 আর 5 নম্বর দফার ক্ষেত্রে কথাটা কি আসতেছে, যে তুমি কর ধার্য করো, তার একটা নির্দিষ্ট অংশ ফেডারেল সরকারকে দাও, তুমি বৈদেশিক বাণিজ্য করো, তার একটা নির্দিষ্ট অর্থ ফেডারেল সরকারকে দাও। 6 নম্বরটা দেখো, আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশগুলো নিজস্ব মিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে।
তোমার একটা নিজস্ব নিয়ন্ত্রণ মানে নিজস্ব সুবিধা দরকার, নিজস্ব নিরাপত্তা দরকার। তো নিজস্ব নিরাপত্তা দেওয়ার জন্য তুমি একটা আধা সামরিক বাহিনী গঠন করে নিতে পারবা। ওদের জন্য একটা আধা সামরিক বাহিনী থাকবে, আমাদের জন্য একটা আধা সামরিক বাহিনী গঠন থাকবে। এই ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের 6 দফা। আলোচনায় দেখা যায় পাকিস্তানি সরকারের বৈষম্যের হাত থেকে রক্ষার জন্য যে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেন, এই কারণে 6 দফাকে বলা হয় বাংলার মুক্তির সনদ। তাহলে যদি বৈষম্যগুলো না করতো তাহলে 6 দফার কথা আসতো না। তারা এই বৈষম্যমূলক আচরণগুলো করছে বিধায় শেখ মুজিবুর রহমানের মাথায় আসছে যে আমাদের এই দাবিগুলো আদায় করতে হবে। এই দাবিগুলো আদায় না করতে পারলে সারা জীবন আমাদের তাদের দাস বা গোলামে পরিণত হয়ে থাকতে হবে। এই কারণে এই বৈষম্যগুলোর কারণে কিন্তু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে যে এই 6 দফা ঘোষণা করে এসেছিলেন। গ নম্বর প্রশ্ন ছিল ঐতিহাসিক আগরতলা মামলা ও গণ অভ্যুত্থান। 1966 সালের 6 দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন জনমানুষের দাবিতে পরিণত হয়। 1963 সালে বঙ্গবন্ধু গোপনে ত্রিপুরা গমন করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংয়ের সাথে আগরতলা তার গোপন বৈঠক হয়। 66 সালের 6 দফা বাস্তবায়ন হলে আইয়ুব খানের হাতে ক্ষমতা থাকবেন এটা আইয়ুব খান ভালো করেই জানতেন। এই সকল পরিস্থিতি বিবেচনায় কয়েকজন বাঙালি অফিসার সেনা সদস্য গোপনে সশস্ত্র বিপ্লবের জন্য সংগঠিত হতে থাকেন। কিন্তু পাকিস্তান সরকারের কাছে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এরই কারণে 1968 সালের জানুয়ারি মাসে শেখ মুজিবুর রহমান সহ 35 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সরকারি নথিতে মামলাটির নামকরণ করা হয় রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। তবে পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রচারণায় আগরতলা ষড়যন্ত্র মামলা নামকরণ করা হয়। অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠী চাচ্ছিলেন যে তারা রাষ্ট্রদ্রোহী, এটা আমরা বিশ্ব মিডিয়ার কাছে প্রচার করি। এখানে রাষ্ট্র বনাম শেখ মুজিব রহমান ও অন্যান্যর সে আমরা যদি বিশ্ব মিডিয়াকে দেখাতে পারি, বোঝাতে পারি যে তারা ষড়যন্ত্র করতেছে, পাকিস্তান একটা রাষ্ট্রকে তারা ভেঙে ফেলতে চাচ্ছে, তাহলে আমাদের দিকে বিশ্ব মিডিয়াকে আমাদের দিকে বা বিশ্বের ক্ষমতাধরদেরকে আমাদের দিকে অনুপ্রাণিত করাতে পারবো, আমাদের দিকে আগ্রহী করাতে পারবো। এই কারণে তারা এটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা বলে নাম অভিহিত করেছিলেন। 1969 সালের গণ অভ্যুত্থান। আগরতলা মামলাকে কেন্দ্র করেই পুরো বাংলা গণ আন্দোলনের সূত্রপাত হয়। 1968 সালের নভেম্বর মাসে ছাত্র অসন্তোষে মৌলানা ভাসানীর নেতৃত্বে গণ আন্দোলন পরিণত হয়। 1969 সালের 4 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। ছাত্র সংগ্রাম পরিষদ 6 দফার সাথে মিল রেখে 11 দফা দাবি পেশ করে। 20 জানুয়ারি আন্দোলনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন। 24 তারিখে হরতাল চলা অবস্থায় নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউর রহমান নিহত হন। 15 ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে ঐতিহাসিক আগরতলা মামলায় অভিযুক্ত আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। 18 ফেব্রুয়ারি সেনাবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে বেয়নেট চার্জ করে হত্যা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আন্দোলন তীব্রতর হতে থাকে। 22 ফেব্রুয়ারি তারিখে শেখ মুজিব সহ সকল রাজবন্দীদের মুক্তি প্রদান করা হয়। 23 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। সাধারণ জনগণের দাবি মানতে না পারার কারণে 1969 সালের 25 মার্চ আইয়ুব খান পদত্যাগ করেন। দেখো এখানে আমরা দেখলাম যে তারা যতটা আমাদের উপর আক্রমণাত্মক হয়েছে, আমরা ততটা আমাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। তাদের আক্রমণ, তাদের আক্রমণাত্মক, তাদের ধ্বংসাত্মক কার্যক্রম আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই, বরং কি করেছে, আমাদেরকে বেশি আগ্রহী করে তুলেছে আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা অধিকার আদায়ের চেষ্টা করে গেছি এবং আমরা সর্বশেষ পর্যন্ত সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, মানে যে চ্যানেলটিতে তোমরা ক্লাস করতেছো, এখানে 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক লেসন রয়েছে। তো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এখান থেকে তোমাদের সকল বিষয়ের সমস্যাগুলো সমাধান করতে পারবা। আর আমাদের আরও বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ। এই ক্রিয়েটিভ, এমসিকিউ এবং লাইভ এই চ্যানেলগুলো যারা সাবস্ক্রাইব করো না এগুলো করে নাও, কারণ এখান থেকে ক্রিয়েটিভ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং আমাদের লাইভ যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেগুলোর সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবা। তো দেখো আমরা সর্বশেষ প্রশ্নটি সমাধান করব। এটা অনেক ক্রিটিক্যাল একটা প্রশ্ন, মানে এখানে বই দেখে লেখার কিছু নাই, মুখস্থ লেখার কিছু নাই, নিজের অভিজ্ঞতা থেকে লিখতে হবে। আমি বিষয়টাকে একটু আলাদাভাবে উপস্থাপন করেছি, তোমরা এটা দেখতে পারো। আমার মনে হয়েছে এইভাবে উপস্থাপন করাটা পারফেক্ট, ভালো মনে হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা ভালো মনে হয়েছে, আমি তাই এইভাবে উপস্থাপন করেছি। দেখো কিভাবে করা যায় বা কিভাবে করছি সেটা খেয়াল করো। বাঙালি জনগণ, রাজনীতিবিদরা তাদের ন্যায্য দাবি আদায় করে পাকিস্তানের সাথে থাকার পরিকল্পনায় ছিল। অর্থাৎ ন্যায্য দাবি আদায় করে পাকিস্তানের সাথে থাকার পরিকল্পনায় ছিল। আমরা যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাব এরকম পরিকল্পনা আমাদের প্রথম থেকে ছিল না। কিন্তু তাদের স্বৈরাচারী ও বৈষম্যমূলক কার্যক্রম বাঙালি জনগণকে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে অনুপ্রাণিত করে। মানে ভাই, আমি তোমাদের সাথে তাদের সাথে থাকতে চাচ্ছি, কিন্তু তারা আমাদের সাথে এতটাই ডিস্টার্ব করতেছে
যে এক সময় আর দেখা গেল না এরা আমাদের কোনোভাবে ভালো চায় না, মানে বিষয়টা এইরকম ছিল, এই পর্যায়ে চলে গিয়েছিল। নিম্নে ধারাবাহিকভাবে বিষয়টি তুলে ধরা হলো, অর্থাৎ কিভাবে আমরা মানে স্বাধিকার থেকে মানে আমরা স্বাধীনতায় চলে গেলাম সেটাকে আমি ধারাবাহিকভাবে বর্ণনা করেছি। 1 নম্বর দেখো, 1952 সালে ভাষা আন্দোলন আমাদের স্বাধিকার আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল, যা পরবর্তীতে সকল আন্দোলনের প্রেরণা। 52তে ভাষা আন্দোলন হলো, আমরা সফল হলাম, আমরা বুঝলাম যে আমাদের ন্যায্য দাবি যেটা আমরা সেটা আদায় করে নিব, আমাদের আদায় করে নিতে হবে, আমরা মুখ বুঝে থাকলে হবে না, আদায় করে নিতে হবে। আমরা কিন্তু তখনও বলি নাই যে আমাদের পৃথক একটা রাষ্ট্র দাও, আমরা স্বাধিকারেই আছি কিন্তু। 2 নম্বর দেখো, 1998 সালে সামরিক আইন জারি এবং আইয়ুব খানের বৈষম্যমূলক আচরণ আমাদের অধিকার সচেতন করে তোলে। আইয়ুব খান যে বৈষম্য করলো আমরা দেখছি, আমাদের এই আলোচনাতে বৈষম্য ছিল, সে আমাদেরকে অধিকার সচেতন করতেছে যে তোমরা সচেতন হও, নয়তো তোমাদের বিপদ আছে। 3 নম্বর, 1966 সালে 6 দফা বাঙালি মুক্তির পথ দেখায়। তো এরকম পরিস্থিতি এসে 6 দফা বাঙালিকে মুক্তির পথ দেখালো, বললো যে দেখ এগুলো তোদেরকে আদায় করতে হবে যদি তোরা স্বাধীন বা ভালো মতো থাকতে চাস, স্বাধীন না মানে তোরা যদি নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকতে চাস, বিষয়টা কিন্তু এরকম ছিল। 4 নম্বর, 1968 সালে আগরতলা মামলা দায়ের করলে সাধারণ জনগণ পাকিস্তানি শাসক গোষ্ঠীর স্বৈরাচারী মনোভাব সম্পর্কে ধারণা লাভ করে। তো এগুলোর কারণে ওই যে বললাম তারা জেনেই গেছিল যে কোনোভাবেই আইয়ুব খান ক্ষমতা থাকতে পারবে না, তখন তারা কি করলো, তারা কিন্তু তখন সাধারণ জনগণ ওই তোমার হচ্ছে মানে তাদের বিরুদ্ধে মামলা করলো। তখন সাধারণ জনগণ বুঝতে পারলো যে আসলে আমাদেরকে দমন করার জন্য, আমাদের অধিকারকে দমিত করার জন্য তারা এই কাজটা করছে। তখন কি হবে, তখন জনগণ কিন্তু আরো একত্রিত হলো। এবার দেখো, গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে জয়লাভ এবং ক্ষমতা হস্তান্তর না করা বাঙালি জনগণকে স্বাধীনতায় অনুপ্রাণিত করলো। এইবার তারাই নির্বাচন দিল, নির্বাচনের কথা তারাই বলে তারা নির্বাচন দিল, নির্বাচন হলো, আমরা নির্বাচনে জয়লাভ করলাম, বিপুল ভোটে জয়লাভ করলাম, কিন্তু ক্ষমতা হস্তান্তর করতেছে না। এখন বলো কি করা যেতে পারে, এখন কি আর স্বাধিকারের কথা চিন্তা করা যেতে পারে? তখন কিন্তু আমরা আর বিষয়টা অন্যদিকে রূপ নিল। শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে কিন্তু বলেছিল যে শেখ মুজিবুর রহমান তার 7ই মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে কথাটা বলে গেছিল, কি কারণে? এই যে নির্বাচন, এত ঘটনাগুলো ঘটে গেছে, তারপরেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতেছে না। এই যে দেখো, আমরা কিন্তু স্বাধিকার থেকে স্বাধীনতায় বের হয়ে আসতেছি। সর্বশেষ আরেকটা কথা দিব আমরা, 1971 সালের 25 মার্চ পাক বাহিনী আক্রমণ করে সমগ্র বাঙালি জাতি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করলো কেন? স্বাধীনতার জন্য। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বাধীনতাটা অর্জন করতে পারি। তাহলে বিষয়টা দেখলাম, আমি কিন্তু এখানে এই কারণেই বললাম যে আমি আলাদাভাবে একটু উপস্থাপন করছি। আমি কিন্তু এখানে একদম কিভাবে আমার স্বাধিকার বিষয়টাকে আমি কিভাবে স্বাধীনতায় রূপ লাভ করলাম, কেন করলাম, আসলে এটার জন্য আমরা দায়ী না পাকিস্তানিরা দায়ী, সেটা কিন্তু আমার এই কথার মধ্যেই উপস্থাপন করা হয়ে গেছে। তো আমি মনে করি যে এইভাবে উপস্থাপন করলে সবচাইতে ভালো হবে। পরিশেষে বলা যায় যে পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে তাদের দাসে পরিণত করে রাখতে চেয়েছিল, কিন্তু সমগ্র বাঙালি জাতির ঐকান্তিক প্রচেষ্টা ও শেখ মুজিবুর রহমানের সম্মোহনী নেতৃত্ব আমাদের স্বাধীনতা অর্জনে সহায়তা করে। তারা আমাদেরকে আসলে দাসে পরিণত করে রাখতে চেয়েছিল, কিন্তু আমরা দেখব যে আমাদের বাঙালি জাতির মধ্যে একটা ঐক্য গড়ে উঠছিল, আমাদের বাঙালি জাতির মধ্যে একটা প্রেরণা জেগেছিল যে আমরা স্বাধীনতা অর্জন করব। এই জায়গাটা থেকেই আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। তবে একটা নেতৃত্ব তো দরকার, সেই নেতৃত্বের মূল নেতা ছিলেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই সম্মোহনী নেতৃত্ব আমাদের সমগ্র বাঙালি 7 কোটি বাঙালিকে একত্রিত করতে পেরেছিল এবং বাঙালি একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছিল। এই হচ্ছে আমার প্রতিবেদন। প্রতিবেদনের স্বাক্ষর, নাম এগুলো দিয়ে দিবা, যার যার নাম সেভাবে দিয়ে তোমার অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। তো আমাদের আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই। পরবর্তী অ্যাসাইনমেন্টের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।